জাতির জনক মহাত্মা গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করতে চলেছি। আমি অভিষেক, তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে আগের ক্লাসে পড়াচ্ছিলাম জীবনের প্রবাহমানতা। তো আমরা ক্লাস শুরু করব তার আগে গান্ধীজির এই উক্তি দিয়ে ক্লাস শুরু করতে চলেছি। আজ তুমি যা করবে তার উপরই নির্ভর করবে ভবিষ্যৎ। সুতরাং স্টুডেন্ট, তো তোমরা জানো যে কোনো ভবিষ্যৎ যা কিছু আমরা দেখতে পাই সেটা কিন্তু তার পূর্বের অতীতের উপরেই কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হয়। অর্থাৎ যে কাজ আজকে আমরা করব সেই কাজটি যদি সফল হয় তাহলে ভবিষ্যৎ সিকিউর হবে, কাজটা যদি সফল না হয় তাহলে সেই অভিজ্ঞতাটা নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। ক্লাস শুরুর আগে আমার সম্পর্কে কিছু আমি বলে নিই। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1 and পেপার 2 কোয়ালিফাইড 2019 বিএড ফ্রম রামকৃষ্ণ মিশন শিক্ষানা মন্দির। তো এবার আমরা চলে আসবো আমাদের আজকের টপিকে। জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম। বিগত দুটো ক্লাসে যা আলোচনা হয়েছে তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে ক্রোমোজোমের ছবি দেখতে পাচ্ছ। ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ আগের দিন বলেছিলাম, তো প্রাথমিক খাঁজ অংশেতে সেন্ট্রোমিয়ার থাকে। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তো এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো সেগুলো কি কি আমরা এবার দেখে নেব। এটা একটা ক্রোমোজোমের ছবি। আর এই যে ঘন গোলাকার অংশটা এইদিকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা আগে বললাম যেরকম যে 4 ভাগে ভাগ করা যায়। ক্রোমোজোমের এই শেষ প্রান্ত দুটিকে বলা হয় টেলোমিয়ার। সো যদি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের টেলোমিয়ার রিজিয়ন বা শেষ প্রান্তে থাকে, ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে, তাহলে সেই ক্রোমোজোমকে বলা হবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আগের ছবিটার থেকে এই ছবিটার পার্থক্য কি না, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তে না থেকে কাছাকাছি, মানে টেলোমিয়ারের কাছাকাছি, অর্থাৎ ক্রোমোজোমের শেষ প্রান্ত থেকে বা শেষ প্রান্তের কাছাকাছি একটা অংশে থাকলে এই ক্রোমোজোমটিকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তো আগের দুটো ছবি থেকে এই ক্রোমোজোমের ছবিতে সেন্ট্রোমিয়ারের অবস্থান কি পার্থক্য দেখছো তোমরা না, এখানে সেন্ট্রোমিয়ারটি রয়েছে ক্রোমোজোমের ঠিক মাঝ বরাবর। তো সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের মাঝখানে থাকে তাহলে তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের মাঝখানে না থেকে মাঝখানের অংশের কাছাকাছি কোনো জায়গায় থাকে তাহলে এই রকম ক্রোমোজোমকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা অনেকটা ইংলিশ লেটার আই এর মতো না। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকার আই আকৃতির, একইভাবে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকার জে আকৃতির, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার ভি বা ইউ আকৃতির, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার হচ্ছে এল আকৃতির। সো স্টুডেন্ট, আমরা এই যে দেখলাম যে ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার অংশ। তো এই টেলোমিয়ার
টেলোমিয়ারের কিছু বিশেষত্ব রয়েছে, তো সেই বিশেষত্বগুলো কি কি এরপর আমরা দেখে নেব। সো এই যে টেলোমিয়ার অংশ, এই টেলোমিয়ার অংশকে যদি আমরা বড় করে দেখি, কিরকম দেখবো আকারটা, না এইরকম অংশে এরকম ক্রোম্যাটিন থাকবে। সো এই ক্রোম্যাটিন যেটা টেলোমিয়ার রিজিয়নে আছে, এখানে যে ডিএনএ গুলো রয়েছে, এই ডিএনএ একটা বিশেষত্ব কি না, টেলোমিয়ার রিজিয়নে অনেকগুলো রিপিটেড সিকোয়েন্স থাকে। সাধারণত বা বিশেষত টিটিএ জিজিজি এইরকম সিকোয়েন্স থাকে। আচ্ছা, টিটিএ জিজিজি এগুলো কি, যখন ডিএনএ ক্লাস করাবো, ডিএনএ সম্পর্কে যখন বলবো, তখন আমি এগুলো কি ডিটেলসে বলবো। এখন এইটাই শুনে রাখো, কারণ না হলে পুরো জিনিসটা ঘেটে যাওয়ার একটা চান্স রয়েছে। তো এরকম টিটিএ জিজিজি এরকম সিকোয়েন্স থাকে। তো কমপ্লিমেন্টারি এখানেও এ এ টি সি সি এন্ড সি। তো এইরকম দেখো এখানে টি দুবার আছে, জি তিনবার আছে, তো এইটাই হচ্ছে রিপিটেড সিকোয়েন্স। তো এইটা টেলোমিয়ার রিজিয়নে যে ডিএনএটা থাকে সেখানে এই সিকোয়েন্সটা দেখা যায়। এই সিকোয়েন্সটা থাকার কারণ কি, এই সিকোয়েন্সটা থাকলে এই যে টেলোমিয়ার অংশটা, তো আমরা তো দেখেছি যে ডিপ্লয়েড সেট, হিউম্যান ডিপ্লয়েড সেট ক্রোমোজোম বহন করে, তাহলে 23 পেয়ার মানে 46টা ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম গুলো পরস্পরের সাথে যাতে লেগে না যায় বা আটকে না যায়, তার জন্য এই সিকোয়েন্স গুলো রয়েছে। এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে, ভূমিকা রয়েছে। সেটা কি না, টেলোমিয়ার রিজিয়নে যে ডিএনএ গুলো থাকে, এই ডিএনএ গুলো, আচ্ছা ডিএনএ যখন বলছি আরেকটু বলে দিই, এই ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ থেকে প্রতিলিপি পদ্ধতিতে বা রেপ্লিকেশন পদ্ধতিতে অপত্য ডিএনএ তৈরি হয়। কিন্তু টেলোমিয়ার রিজিয়নে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ কিছুটা অংশ করে প্রত্যেকবারই লস হয়, মানে হারিয়ে যায়। মানে যদি আমার ডিএনএটার লেন্থ এতটা থাকে, তাহলে এখানে গিয়ে কিন্তু এতটা লেন্থই আমার অপত্য ডিএনএ পাবো না, কিছুটা কম পাবো। তাহলে এই প্রত্যেকবার যদি কোষ বিভাজনে কিছুটা করে ক্রোমোসোম যদি কমতে থাকে, কিছুটা করে ডিএনএ এর অংশ যদি বাদ চলে যায়, তাহলে আলটিমেট কি হবে, একটা সময় পর কোষ বিভাজনে কোন রকম ডিএনএ আর তৈরি হবে না, কারণ ডিএনএ থাকবেই না, মাতৃ ডিএনএ থাকবেই না, যেখান থেকে অপত্য ডিএনএ তৈরি হতে পারে। তো এই ঘটনাটা যাতে না ঘটে, তার জন্য এখানে একজনের ভূমিকা আছে, তার নাম হচ্ছে টেলোমারেজ। টেলোমারেজ আচ্ছা, সায়েন্সে এজ শব্দটা মানি হচ্ছে এটা একটা উৎসেচক। তো টেলোমারেজও একটা উৎসেচক। টেলোমারেজের ভূমিকা কি না, এই যে টেলোমিয়ার রিজিয়নে যে ডিএনএ রয়েছে, এই ডিএনএ তে যতবার করে সিকোয়েন্স লস হয়ে যাবে, ও ততবার করে এইরকম রিপিটেড সিকোয়েন্স অ্যাড করতে থাকবে। তাহলে আমার যদি এইখানে এই যে টিটিএ জিজিজি রয়েছে, সাপোজ ধরো লাস্ট দুটো জিজি মিস হয়ে গেল, তাহলে এখানে আমার কি থাকবে, লেফট টিটিএ এন্ড জি। তখন কি হবে, টেলোমারেজ কি করবে, আরো দুটো সিকোয়েন্স অ্যাড করে দেবে সাথে। তাহলে কি হলো, তাহলে আমার এই যে লস হয়ে যাচ্ছিল প্রত্যেকবার ডিএনএ এর সিকোয়েন্স, মূল্যবান সিকোয়েন্স, তোমরা জানো ডিএনএ এর প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু পরবর্তীকালে জীবের দেহে কোনো না কোনো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। তো এই সিকোয়েন্স গুলো লস হতে থাকে, তাহলে তো আমার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, কোনো বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাবে। তো সেক্ষেত্রে টেলোমারেজ কি করে, যেটা আমি বললাম। ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের কিন্তু এই বিষয়গুলো হয়তো বইতে থাকবে না, ঠিক আছে। আমি যেহেতু ভিডিওটা সকলের জন্য বানাচ্ছি, তো কারোর যদি মনে হয় যে আমার এক্সট্রা কিছু জানার দরকার, তো তাদের জন্য এগুলো করা। তো তোমরা যদি মনে করো যে এইগুলো তোমাদের কাছে একটু হেভি হয়ে যাচ্ছে, তাহলে এই তথ্যগুলো তোমরা শোনো, কিন্তু এতটা
ফোর্সফুলি তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি ভিডিওটা পুরোটা দেখে নাও, পুরো বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো সব বুঝে গিয়ে থাকো, তারপর ভিডিওটা আরেকবার দেখতে পারো এবং দ্বিতীয়বার যখন ভিডিওটা দেখবে তখন এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে পারো। কারণ পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের, পরবর্তী ক্লাস মানে হচ্ছে তোমরা এখন ক্লাস 10 এ রয়েছে, কেউ যদি সায়েন্স বিভাগ নিয়ে 11 এ যাও তো বায়োলজিতে এগুলো সবই পাবে। তো এখন থেকে যদি এগুলো জেনে থাকো তাহলে কিন্তু তোমাদের উপকারেই আসবে। স্টুডেন্ট, তোমাদেরকে যে তথ্যগুলো আমি এখন দিলাম সেগুলো তো রয়েছে, তার সঙ্গে যদি কিছু এক্সট্রা মানে আরো অনেক কিছু আছে আমি বললাম না, কিন্তু সেইগুলো জানলে তোমাদেরই উপকারে আসবে। তোমরা যদি চাও, এই কিছু মেটেরিয়াল রয়েছে, তোমরা যদি চাও ডেসক্রিপশন বক্সে এগুলোর লিংক দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে দেখতে পারো যদি প্রয়োজন মনে করো। থ্যাংক ইউ। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের পর এবার চলে আসবো নেক্সট যে টপিকে, সেটা হলো ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ। এছাড়াও যদি দ্বিতীয় কোনো খাঁজ যদি ক্রোমোজোমে দেখতে পাই আমরা, তাহলে সেটাকে বলা হবে গৌণ খাঁজ। তো এই ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে, এই ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশ কোষ বিভাজনের ইন্টারফেস দশায় নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে এবং কোষ বিভাজনের টেলোফেজ দশায় এই গৌণ খাঁজ অংশই কিন্তু, বা টেলোফেজ দশায় গৌণ খাঁজে যে ডিএনএ গুলি রয়েছে বা যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ কিন্তু নিউক্লিওলাস তৈরি করে। তো এটাই হলো নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নের বা নিউক্লিওলার অর্গানাইজারের ভূমিকা। এবার যেটা আমরা দেখব সেটা হলো স্যাটেলাইট। তো গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের শেষ প্রান্তে যদি থাকে তাহলে এটা অনেক সময় ফোলা বাল্বের মতো একটা গঠন তৈরি হয়। কি বললাম না, যদি গৌণ খাঁজ, ক্রোমোজোমের গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে অবস্থান করে তাহলে সেই অংশটি গোল বাল্বের আকারে দেখতে হয়। তো তখন তাকে বলা হয় স্যাটেলাইট। এবং স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ক্রোমোজোমের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে গোল গোল কিছু আকারের জিনিস রয়েছে, বস্তু রয়েছে, আর একটা রেড কালারের সুতোর মতো, যেটা পরবর্তীকালে গিয়ে এরকম একটা দ্বিতন্ত্রী গঠন দেখতে পাচ্ছি। তো আর এটা তো ক্রোমোজোম, তোমরা সবাই জানো। তাহলে ক্রোমোজোমকেই, ক্রোমোজোমেরই ক্রোম্যাটিড, মানে ক্রোম্যাটিড দিয়ে ক্রোমোজোম তৈরি হয়। তো ক্রোম্যাটিড গুলোকে যদি আমরা খুলি তাহলে ক্রোম্যাটিডের ভেতর কি দেখতে পাবো না, কিছু এই গোল গোল আকারের কিছু বস্তু আর এরকম সুতোর মতো অংশ। তাহলে সুতোর মতো অংশ যেগুলো, সেগুলিকে বলা হয় ডিএনএ। আর এই যে গোল গোল অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে সব, প্রত্যেকে হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তো এই যে প্রোটিন আমি লিখেছি, তাহলে ক্রোমোজোমে প্রোটিন কয় প্রকারের থাকে? 2 প্রকারের প্রোটিন থাকে। প্রথম প্রকারটিকে বলা হয় হিস্টোন এবং দ্বিতীয় প্রকারটিকে বলা হয় নন হিস্টোন। আর এছাড়াও প্রোটিন ছাড়াও ক্রোমোজোমে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো নিউক্লিক অ্যাসিড 2 প্রকারের হয়। ডিএনএ, আমরা ডিএনএ দেখেছি, আরএনএ দেখিনি। সো এবার ডিএনএ সম্পর্কে দেখে নেব। সো স্টুডেন্ট, এই যে ডিএনএ এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি ফর ডিঅক্সি, রাইবো, এন ফর নিউক্লিক, এ ফর অ্যাসিড।
এর পরের পয়েন্ট, ডিঅক্সি রাইবোজ শর্করা দিয়ে তৈরি। তো রাইবোজ শর্করাটা কিরকম? ডিঅক্সি। তো আমরা পরবর্তী সময় দেখবো ডিঅক্সি রাইবোজ শর্করা কেন বলা হয় ডিএনএ শর্করাটিকে। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে স্বপ্রজননশীল, মানে ডিএনএ ডিএনএ থেকে কিন্তু অপত্য ডিএনএ তৈরি হতে পারে। সুতরাং এই যে কালো পেন দিয়ে যেটা, কালো রং দিয়ে যেটা এঁকেছি সেটা হচ্ছে মাতৃ ডিএনএ, এবং এই যে ব্লু কালার দিয়ে এঁকেছি এটা হচ্ছে অপত্য ডিএনএ। তো এই যে একটি মাতৃ ডিএনএ থেকে কিন্তু একটা ডিএনএ অণু থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে। তো সুতরাং এটা হচ্ছে মাতৃ ডিএনএ আর এই দুটো হচ্ছে অপত্য ডিএনএ, তাই জন্য বলা হয় ডিএনএ স্বপ্রজননশীল। এরপর আসবো ডিএনএ পরিব্যক্তিক্ষম। আচ্ছা, পরিব্যক্তিক্ষম কি? পরিব্যক্তি মানে ডিএনএ এর মধ্যে যে সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্স গুলো চেঞ্জ হতে পারে। তো পরিব্যক্তি এই সম্পর্কে নিচে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও সেপারেট আছে, যেটা আগের ভিডিও, তো সেটা দেখতে পারো। খুব সুন্দর একটা ভিডিও আছে জিরাফ দিয়ে, তো তোমরা চাইলে দেখতে পারো। তাহলে পরিব্যক্তিটা কি না ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, জীবের বংশগত বৈশিষ্ট্য। তো আমরা জানি ডিএনএ এর মধ্যে যে সিকোয়েন্স রয়েছে সেই সিকোয়েন্স থেকে কি হয়? আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। সো এই প্রোটিন কিন্তু জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই জীবের বংশগত বৈশিষ্ট্য ডিএনএ নিয়ন্ত্রণ করে। এবার আসবো ডিএনএ রাসায়নিক উপাদান। আচ্ছা, ডিএনএ এর মধ্যে কি থাকে না পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা কি ধরনের শর্করা না 2-ডিঅক্সি রাইবোজ শর্করা, যেটা একটু আগে বললাম। আর কি থাকে? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আচ্ছা, অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটিকে বলা হয় পিউরিন বেস। আর থায়ামিন এবং সাইটোসিন এই দুটোকে বলা হয় পিরিমিডিন বেস। আচ্ছা, এছাড়া কি? ফসফরিক অ্যাসিড। এরপরে আমরা ডিএনএ এর যে ছবিটা দেখবো সেখানে আমরা পেন্টোজ শর্করা, নাইট্রোজেনাস বেস আর ফসফরিক অ্যাসিড এই তিনটে জিনিস দেখে নেব। ডিএনএ এর গঠন সম্পর্কে আমরা এতক্ষণ যা যা জানলাম এগুলো সবই ওয়াটসন অ্যান্ড ক্রিকের দেওয়া 1953 সালে। জীবদের গঠনগত কার্যগত একক যেমন কোষ, সেরকম ডিএনএ এর গঠনগত কার্যগত একক হলো নিউক্লিওটাইড। তো আমরা দেখে নিই। তাহলে নিউক্লিওটাইড রাইবোজ শর্করা, নাইট্রোজেনাস বেস এবং ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। এবার মজার বিষয় হলো যদি আমরা ফসফরিক অ্যাসিডকে বাদ দিয়ে দিই তাহলে রাইবোজ শর্করা আর নাইট্রোজেন বেস এই দুটো নিয়ে তৈরি হয় নিউক্লিওসাইড। সো ডিএনএ এর এই যে উপাদানগুলো, তিনটে উপাদান রয়েছে সেটা আমরা বোর্ডে এবার আমরা দেখতে পাচ্ছি। এটা হলো পেন্টোজ শর্করা, এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, আর এই যে গোল অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তাহলে কি বললাম? ফসফরিক অ্যাসিড,
পেন্টোজ শর্করা, যেটাকে আমরা বলছি ডিঅক্সি রাইবোজ শর্করা ইন কেস অফ ডিএনএ। আচ্ছা, আর কি থাকে? নাইট্রোজেনাস বেস, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে গুয়ানিন আর সাইটোসিনের মাঝে ট্রিপল বন্ড, আর অ্যাডেনিন এবং থায়ামিনের মাঝে ডাবল হাইড্রোজেন বন্ড। সিমিলারলি নেক্সট দুটো স্টেপেও কিন্তু দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে ডিএনএ, অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্রাকচার হচ্ছে, প্রকৃত ডিএনএ স্ট্রাকচার এরকম ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, দ্বিতন্ত্রী স্ট্রাকচার। সেটাকে সিম্পলিফাই করলে, সহজ করলে এরকম হয়। দেখো, অনেকটা সিঁড়ির মতো নয়? আর সিঁড়ির যে হাতলগুলো, সেই হাতলগুলোতে কে রয়েছে? না, এই পেন্টোজ শর্করা, যেটা ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ শর্করা। আর তার সাথে আটকে রয়েছে কে? এই ফসফেটগুলো। আরএনএ একতন্ত্রী এবং রাইবোজ শর্করা নিয়ে আরএনএ তৈরি হয়। আর আরএনএ প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এই পয়েন্টটা আমি অনেকবার বলেছি, তাই এটা নিয়ে আর বিশেষ বলার কিছু নেই। তাহলে আরএনএ সম্পর্কে এই তথ্য আমরা জানলাম। আচ্ছা, এবার চলে আসবো এর রাসায়নিক উপাদান। আরএনএ পেন্টোজ রাইবোজ শর্করা নিয়ে তৈরি। ডিএনএ এর মতো আরএনএ তেও নাইট্রোজেন বেস থাকে। শুধু পার্থক্য কোথায়? না, ডিএনএ তে থাকে কি? অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর সাইটোসিন। কিন্তু যেহেতু এটা আরএনএ, এখানে থায়ামিন থাকবে না। তাহলে থায়ামিনের বদলে কি থাকবে? না, ইউরাসিল। আরএনএ এর প্রকার, আরএনএ 3 প্রকারের হয়। এমআরএনএ, এমআরএনএ এর ফুল ফর্ম মেসেঞ্জার আরএনএ। এরপর আসবো সেকেন্ড টাইপটার নাম হচ্ছে টিআরএনএ। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরআরএনএ। আরআরএনএ মানে রাইবোসোমাল আরএনএ। এখানে তোমরা আরএনএ এর ছবি দেখতে পাবে। এই যে দেখো, নিচে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, নিচে যে গঠনটা দেখতে পাচ্ছ, এটা এমআরএনএ এর গঠন। আর উপরে যে এইরকম একটা, এটাকে বলে ক্লোভার লিফ মডেল। যে জায়গাটা আমি সার্কেল করলাম, এটা টিআরএনএ এর গঠন। আর নেক্সট দেখবো আরআরএনএ এর গঠন। এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা আরআরএনএ এর গঠন। দেখতে পাচ্ছ আরআরএনএ এর গঠন তোমরা এখানে। আচ্ছা, নেক্সট চলে আসবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিএনএ আর আরএনএ এর পার্থক্য। দেখো, ডিএনএ আমি আগেও বলেছি, ডিএনএ ডিঅক্সি রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস নিয়ে তৈরি। আর আরএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ না, সেক্ষেত্রে রাইবোজ শর্করা থাকে। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে ডিঅক্সি রাইবোজ আর রাইবোজের পার্থক্য। চলো আমরা দেখি। তো এটা হলো রাইবোজ শর্করা। ঠিক
তো রাইবোজ শর্করা এটা পেন্টোজ শর্করা। তো পেন্টোজ শর্করা মানে আমি বলেছি মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা। মানে পেন্টা মানে 5টা কার্বন থাকবে। তো 5টা কার্বন কোথায় কোথায় আছে না 1 2 3 4 and 5। তো 5টা কার্বন রয়েছে। তো এটা রাইবোজ শর্করা মানে এটা আরএনএ তে থাকে। এবার ডিএনএ এর যে শর্করাটা সেটাকে আমরা কি বলি ডিঅক্সি, অ্যাকচুয়ালি 2 ডিঅক্সি রাইবোজ শর্করা। ক্লিয়ার? তো আমার যদি রাইবোজ শর্করা থেকে অক্সিজেনটা বেরিয়ে যায়, অক্সিজেনটা এই যে অক্সিজেন রয়েছে এই অক্সিজেনটা যদি রাইবোজ শর্করা থেকে বেরিয়ে যায় তাহলে কিরকম স্ট্রাকচারটা হবে না শুধু এইচ পড়ে থাকবে। তো এই যে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে এটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে সুগারের মানে শর্করার 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে। তো এই পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করার 2 নম্বর কার্বন থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায়, হাইড্রক্সিল গ্রুপ এটা, তো এখান থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে এটা কত নম্বর কার্বন থেকে বেরোলো 2 নম্বর কার্বন থেকে। তাহলে অক্সিজেন যেহেতু বেরিয়ে যাচ্ছে ওই জন্য ডিঅক্সি, তাহলে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তাই জন্য এটা ডিঅক্সিরাইবোজ শর্করা যেটা দেখা যায় ডিএনএ তে। আর এখানে কোন রকম পরিবর্তন হয় না, এই অক্সিজেন থাকে মানে অ্যাকচুয়ালি OH মূলকটা প্রেজেন্ট থাকে। ডিএনএ এর ক্ষেত্রে OH মূলক থেকে অক্সিজেনটা বেরিয়ে যায় তাই জন্য এটা 2 ডিঅক্সি রাইবোজ শর্করা। আর আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ শর্করা। যেমন তোমরা এখানে দেখলে এই দুটো স্ট্রাকচার আমি এক্সপ্লেন করলাম। তো এই রকম এই যে তথ্যগুলো এগুলো অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তো এগুলো একটু এক্সট্রা পার্ট। তো এগুলো সবার জন্য নয়, আমি প্রথম থেকেই বলছি যেগুলো সবার জন্য সেগুলো আমি পড়াচ্ছি আর যেগুলো সবার জন্য নয় সেগুলো আমি বলে দিচ্ছি যে এগুলো সবার জন্য নয়। যদি কারোর মনে হয় যে পুরো কন্টেন্টটা যেটা আমি বললাম সেটা ক্লিয়ার তারপর এই কন্টেন্ট গুলো কিন্তু তোমরা দেখবে। দ্যাটস ইট। এবার চলে আসবো আমরা যেটা আলোচনা করছিলাম ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। সো দেখো ডিএনএ কোথায় থাকে না কোষের নিউক্লিয়াস, এবং আরএনএ কোথায় থাকে না নিউক্লিয়াসেও থাকতে পারে, সাইটোপ্লাজম অথবা রাইবোজোমে। আচ্ছা, ডিএনএ তে যে শর্করাটি থাকে সেটা হচ্ছে 2 ডিঅক্সি রাইবোজ শর্করা আর আরএনএ তে রাইবোজ শর্করা। আর ডিএনএ জিনগত বৈশিষ্ট্য বহন করে, আরএনএ প্রোটিন সংশ্লেষ করে। ডিএনএ নিউক্লিওটাইড গুলো কিন্তু দীর্ঘ এবং এরা দ্বিতন্ত্রী অণু, আরএনএ কি একতন্ত্রী অণু, এবং ডিএনএ প্রতিলিপি গঠনে সক্ষম, আরএনএ নিজস্ব প্রতিলিপি গঠনে অক্ষম। আজকে আমি ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিন আলোচনা করেছিলাম। তো ক্ষারীয় প্রোটিন আর আম্লিক প্রোটিনের পার্থক্য এখানে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ক্ষারীয় প্রোটিন হিস্টোন প্রকৃতির, আম্লিক প্রোটিন নন হিস্টোন প্রকৃতির। সেকেন্ড পয়েন্ট, ক্ষারীয় প্রোটিন আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন দিয়ে গঠিত, আম্লিক প্রোটিন ট্রিপ্টোফ্যান, টাইরোসিন জাতীয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। হিস্টোন প্রোটিন মানে ক্ষারীয় যে প্রোটিন, ক্রোমোজোমের মধ্যে টোটাল যে প্রোটিন থাকে ক্রোমোজোমে তার 45% ক্ষারীয় প্রোটিন এবং only 5% ইজ আম্লিক প্রোটিন। সো দ্যাটস ইট। আজকের আলোচনা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করতে পারো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টেক কেয়ার, গুড বাই, টাটা।